তোমরা যারা আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের শ্রোতা তাদের বলছি, আজকের এই গল্পটায় কোনো শহুরে প্রেম নেই, কোনো অলৌকিকতা নেই। যা আছে তা কেবলই কাঁথা ছেঁড়া শীত, ফাটা পায়ের ব্যথা, হৃদয়ের কষ্ট। এমন কষ্ট যার কথা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু বুঝি না বা অনুভব করি না। তাহলে শুনে নেওয়া যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী গল্প মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরো ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা, পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোপরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল। কেন বাবা ঠাকুর, বাবার যে খুব জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে। পাষণ্ড একটা, মৃষ্য কথাকার। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, তা ওটা হচ্ছে কি শুনি? এ হিন্দুর গাঁ, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে তোর? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনই ঠায় বাঁধা। ওরে হতভাগা, গোদ তাহলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে সে বামুন নয় কিন্তু। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুঁটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই। তবে সেইড়ে দে না, সেইড়ে দে, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব চলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে? কেমনে ছাড়ি বাবা ঠাকুর, কেমনে ছাড়ি? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, তা ঠিক আছে, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিশুলি ফেলে দে না। ততক্ষণ শিবক তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যান জল দে না, এক গামলা খাক। গফুর জবাব দিল না।
নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, হে ঈশ্বর, তাও নেই বুঝি, কি করলি রে এত খড়? ভাগে এবারে যা পেলি সমস্তটাই বেসে পেটায় নামো। গরুটার জন্য কি এক কাটি খড় ফেলে রাখতে নেই? বেটা কসাই কোথাকার! এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহুনখানেক খড় এবারে ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে ধরে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে ৫-১০ বিচুলিও না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি। তাও না হয় তালপাতার গাঁজা গোঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাদ করে আমার নাম রাখা হয়েছে। হেসে বাঁচি নে বাবু। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়েকের খোরাকের মতো ধান দুটি আমাকে দিলেন, কিন্তু বেভাগ খড় সরকারে গাদা হয়ে গেল। ও আমার কুটোটিও পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, তা হ্যাঁ রে, আচ্ছা মানুষ তরে তুই খেয়ে রেখেছিস, দিবি নে? বলি জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কিনে, তাই তার নিন্দেও করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন? নিন্দে তার আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে 4 জমি ভাগে করি, কিন্তু উপরি 209 জন্মা। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই। পা ছড়িয়ে শোবার ঠাই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন 2 ধার। গরুটাকে 2 দিন পেট ভরে খেতে দিই। দাও না বাবা ঠাকুর। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আমরো শুয়ে ফেলবি নাকি রে? না বাবা ঠাকুর, না, ছোঁবো কেন? ছোঁবো না, কিন্তু দাও না এবার আমাকে কাহন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, একটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতে নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে, আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার তো নিবি, তা সুদবিটা কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্র স্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি তোমায় শুধবো বাবা ঠাকুর, তোমায় ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি সুদবো। রসিক না গড়েলেন, যা সর পথ ছাড়, ঘরে যাই।
বেলা হয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমর সিং নেড়ে আসে যে গুঁতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফল মূল ও ভিজা চালের পুঁটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায়? তাই বটে, যেমন চাষা তেমনি তার বলদ। খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, প্রত্যেকে সরিয়ে বাঁধ। যে সিং কোন দিন না কাউকে খুন করে বসে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, অনেক, তবুও দেয় না, না দিকে। তাহার গলা বুঝিয়া আসিল, তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনে, কিন্তু কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশানধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই দুঃসময় তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বলতো? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি যে কি করি। গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না। লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই তাহার 2 চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল। তারপর ভাঙা ঘরের পেছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে বাবা নে, শিগগিরই একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, বাবা, ভাত খাবে এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেড়ে খড় দিয়েছো বাবা? ঠিক এই ভয়ই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে। কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এ উপায় বা কটা দিন চলে। মেয়ে কহিল,
হাত ধুয়ে ভাত খাবে, এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। আজ যে নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো হবে? আমিনা উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যদি অসুখ বাড়ে? আমিনা কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি নে আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়াও আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন।